কিন্তু আর কোনোদিন আমি তাদেরকে দেখতে যেতে পারিনি কোনোদিন। আপনার চাকরি থাকবে না, না থাকলে না থাকবে। যাই হোক, ওই বিল্ডিংটা পাস করানো আমার সময়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি পিপুলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মাবুদ স্যারের বাসায়। কথা বলবো স্যারের প্রাথমিক জীবন, শিক্ষা জীবন, শিক্ষক পেশায় জীবন এবং অবসরের পরে স্যার কীভাবে সময় কাটাচ্ছেন সেগুলো নিয়ে। সঙ্গে থাকুন, মাহবুব স্যারের গল্প শুনুন। স্যার, আসসালামু আলাইকুম। আমার জন্ম মোল্লাহাট থানার নাসুকারি বাজার, ওইখানে একটা দোকান ঘর, সেইটা আমার বাসভবন। ওখানে আমার জন্ম হয়। তারিখটা সম্পূর্ণ সঠিক বলতে পারবো না, তার কারণ পরবর্তীতে দেওয়া, এবং আমার জন্ম তারিখ সঠিকভাবে ছিল মায়ের কাছে। যেহেতু আমি ছোটোবেলা থেকেই মাহারা, আর আব্বা এসে একটা রাখতে পারেননি, কাজে সঠিক তারিখে আমার পক্ষে দেওয়া সম্ভব না। কাগজে আছে 1/3/53, মার্চ মাসের 1 তারিখ 1953 সাল। এইটা আমার জন্ম তারিখ হিসাবে আমার সার্টিফিকেটে আছে এবং সর্বত্র আছে। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ। আমার শৈশব ওই বাজারেই, ওই বাড়িতেই। শৈশবের কথা খুব ভালো করে মনে নেই, তবে আমি ক্লাস 6-এ তখন কিছুটা মনে আছে যে আমি আমার বাসস্থান থেকে প্রায় 3-3.5 মাইল দূরে একটা বিল পাড়ি দিতে হতো, গাংনি নামক হাই স্কুলে, গাংনি হাই স্কুল, গাংনি হাই স্কুল। সেইখানে আমি পড়াশোনা করতাম ক্লাস 6-এ। তো সেই স্কুলটায় 6 এবং 7 2 বছর আমি পড়াশোনা করি। 6-এ অ্যানুয়াল পরীক্ষা আমি 3rd হয়েছিলাম, এবং 7-ও সেই 3rd। কিন্তু 7-এর পরের বছর আমি আমার দেশে ফিরে আসলাম। ওখানে আমাদের নতুন একটা স্কুল হলো, নাসুকারি সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুল, যে স্কুলটা এখনও আছে এবং চলমান। আমার বাবা মা বলতে পিতা ছিলেন, সৎ মা ছিলেন। তারপরে তখন আমরা হলাম, আমার 2 ভাই বোন বেঁচে ছিলাম আর কি, আমার প্রথম পক্ষের মায়ের। আমি একজন, আমার ছোট বোন নাম আবেদা খাতুন। তো এই দুজন ছিলাম। পরে আব্বা আর একটা বিয়ে করে আমাদের খাওয়া পড়ার সংস্থানের জন্যে বা পারিবারিক প্রয়োজন মেটানোর জন্যে তিনি বিয়ে করেন, এবং সেই মাই আমাদেরকে লালন পালন করেছেন। আমার আব্বার নাম এম আব্দুল মাজেদ। উনি একজন পোস্টমাস্টার ছিলেন, একজন প্রাইমারি স্কুল টিচার, এবং একজন ইমাম ছিলেন। আমার মায়ের নাম নূরজাহান বেগম, মোসাম্মদ নূরজাহান বেগম। আমার সৎ মা যিনি, উনি শেষ পর্যন্ত আর কি আমাদেরকে বড় করেছেন। ছাত্র হিসাবে ওই ক্লাস 6-এ ওখানে 3rd ছিলাম। ছাত্র ছিল বেশ অনেকগুলো, প্রায় 50-60 জন ওই স্কুলে। 3rd ছিলাম সেই স্কুলে, আর 3rd ছিলাম। তবে রহস্যজনকভাবে ওই স্কুলে ফার্স্ট যে বয় শওকত, সেও এসএসসি পরীক্ষায় আমার পিছনে পড়ে যায়। সে 2nd ডিভিশন পেয়ে পাশ করেছিল, আর আমি প্রথম বিভাগ পেয়ে নাসুকারি স্কুল থেকে আমি প্রথম ব্যাচ, নাসুকারি স্কুলের ফার্স্ট ডিভিশন এই হিসাবে আমি পাশ করে বেরোই গৌরবের সাথে। হ্যাঁ, আমার প্রিয় শিক্ষক একজন ছিলেন মোহাম্মদ রোকনউদ্দিন। উনি আমার
হেড স্যার, পরবর্তী আবার অ্যাসিস্ট্যান্ট স্যার এরকমও ছিলেন কেন ওই স্কুলে। প্রিয় ছিল কেন? উনি প্রিয় ছিলেন, উনি মানে অ্যাজ এ ম্যান ভালো লোক ছিলেন এবং কোনোদিন ছেলে মেয়েদের গায়ে হাত তো দেননি, শুধু ইংরাজি শেখাতেন। কতটা ভালো জানতেন সে বিচার নয়, তবে মানুষ হিসাবে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, একজনই পছন্দ। এই জন্যে পছন্দ। উচ্চশিক্ষা আমার মূলত নাই বললেই চলে। সে হলো আমি এসএসসি পরীক্ষায় ওই স্কুল থেকে পাশ করলাম, বাগেরহাট কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম আইএসসিতে। তখন কিন্তু আর্টসের ছেলে হয়ে আইএসসিতে ঢোকা যেত, ভালোভাবে ঢোকা যেত, এবং অধিকাংশ আর্টসের ছেলেরাই সায়েন্স পড়তো। আমিও সেই হিসেবে বাগেরহাটে ভর্তি হলাম। কিন্তু আমার দুঃখের বিষয় এটা যে আমার কোনো মানে আর্থিক অনটন অভাব এতভাবে আমাকে ঘিরে ধরেছিল যে আমি কলেজ করতে পারিনি। আমার মনে হয় 3-4 মাস পরে কলেজে গেছিলাম কোনো একটা লজিং পেয়ে, কিন্তু লজিংটাও কোনো রকমে আমাকে 4টে খাওয়াতো, তাও অতি সামান্য, কিন্তু 2 বেলা তাদের ছেলে মেয়ে পড়াতে হতো, সকালে এবং সন্ধ্যায়। নিজে কিছু পড়াশোনা করতে পারতাম না। আর আর্টস গ্রুপ থেকে সায়েন্সে ঢুকে আমি এই সাইন থিটা, কস থিটা বা অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, এ সমস্ত শব্দগুলো আমার কাছে দুর্বোধ্য মনে হতো। আর তখন শিক্ষকরা ইংরেজিতে ক্লাস নিতেন, কোনো বাংলা বলা বলি হতো না। শুধু বাংলার ক্লাসে সিদ্দিক স্যার উনি এসে বাংলা বলতেন বা অন্যান্য স্যাররা বলতেন, কিন্তু অন্য কোনো ক্লাসে আমরা বাংলায় পেতাম না, সব ইংরেজিতে। তো আমার বুঝতেও অসুবিধা হতো, কিন্তু আমার কোনো উপায় ছিল না যে কারো কাছে যেয়ে বা কোনো শিক্ষকের দ্বারস্থ হয়ে বা কারো সহযোগিতা নিয়ে একটু শিখব, এর সুযোগ ছিল না। আর কলেজ খুব সামান্য কিছু দিনই করেছি, ইরেগুলার ওয়েতে, ভেরি ইরেগুলার, মানে কি বলবো যে কলেজ করিনি বলা চলে। তো এইভাবে কলেজ জীবন পার করেছি। কলেজে শেষে যখন টেস্ট পরীক্ষা হলো, তখন এমন একটা ঝামেলা চাপলো যে প্রথম 2 দিন পরীক্ষা হলো না, ছেলেমেয়েরা করে গেল, সব স্ট্রাইক করলো যে আমরা পরীক্ষা দেব না, আমাদের সব অ্যালাউড করতে হবে, ক্লাস হল হয় নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষে থার্ড ডেতে কেমিস্ট্রির পরীক্ষার দিন, ওই দিন পরীক্ষা কেন যেন হলো, স্যাররা কয়েকটা ছেলেকে ডেকে নিয়ে বসালেন এবং কেমিস্ট্রির দিন, এবং আমি ওই দিনে একেবারে অপ্রস্তুত অবস্থায় গেছি, কিচ্ছু পড়ি নাই এবং কেমিস্ট্রি আমি পারতাম না, বুঝতাম না। যাই হোক, সেখানে আমি কিছুই লিখতে পারলাম না। বলা চলে যে টেস্ট পরীক্ষার ফলাফলে আমার গণিত ইংরেজি নম্বর ছিল 2, 4, 5 এরকম নম্বর, একেবারে নাই কিছু। তো পরে যখন আমার জন্য রিকোয়েস্ট করতে আমার আব্বা গেল, আমার আব্বাকে ভাইস প্রিন্সিপাল দেখালেন যে আপনার ছেলের এই রেজাল্ট, এই দিয়ে পাঠাবেন কেন? আর আব্বা আবার এমন লোক ছিলেন, উনি কামনা করতেন যে আমার ছেলে যদি পাস করে তবে অ্যালাউড হয়, অন্যথার জন্য অ্যালাউড হয় না। সারা রাস্তা এই বলতে বলতে গেছেন, এবং এই বাগেরহাট কলেজটা আমার বাড়ি থেকে ছিল অনেক দূরে, হেঁটে যেতাম। আর ভিতরে একটা বিল ছিল, বিরাট বিল, সেই বিল নৌকায় পাড়ি দিতে হতো, নৌকায় প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যেত। তারপরে কাদার রাস্তা ফকিরহাট এলাকায়, ওই কাদার রাস্তা পার হয়ে যেয়ে ট্রেনে উঠতে হতো, ট্রেনে বাগেরহাটে পৌঁছতাম। বাগেরহাট কলেজের ছাত্র হিসাবে ট্রেনে কোনো পয়সা লাগতো না, ফ্রি যেতাম, এই আর কি। এরপরে বাকি শিক্ষা জীবন কোথায় গেল? তো ওইখান থেকে ইন্টারমিডিয়েট আমি পাস করতে পারিনি বাগেরহাট কলেজ থেকে তখনই। তো বাড়িতে ফিরে আসছিলাম রেজাল্ট হয়ে, বাড়িতে এসে আমার সেই স্কুলে, নিজের স্কুলে শিক্ষকতা শুরু করি। মানে কোনো একটা বিশেষ দিনে একজন শিক্ষক, মোল্লাহাটে নাসিকলের সোশ্যাল ওয়েলফেয়ার স্কুলে আমার কোনো একজন শিক্ষক হেমায়ত সাহেব, উনি ডেকে পাঠাচ্ছেন যে তুমি আসো, বিনোদবাবু স্কুলে নেই, গণিত শিক্ষক, তোমার কয়েকটা অঙ্কের ক্লাস নিতে হবে। এই কথা শুনে স্কুলে গেলাম আমি, এবং আমাকে ক্লাস 10-এ ক্লাস নিতে হলো। ক্লাসটা আমি
মোটামুটি সাকসেসফুলি নিলাম, একটা অঙ্ক পারলামই না বলতে হয়। তো যাই হোক, অপ্রস্তুত অবস্থায় আমি বলে আসলাম যে আগামী দিন তো করে দেবো তোমাদের। তো এই আমার মানে শিক্ষকতার শুরু প্রথম, আর তখন থেকে অঙ্ক আমার সাথে জড়িত। তো যাই হোক, ওই কি শিক্ষকতা করলাম, কিন্তু কলেজ নামটা থেকে গেল। আর প্রথম বছরে আমার পাশ করা 2টা সাবজেক্ট, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, নাকি ভুল হচ্ছে, যাই হোক 2টো পেপার আমার পাস ছিল। এই নিয়ে পরবর্তীতে আমাকে পরীক্ষা দিতে হয় 1971 সালে। 71 সালে কিন্তু কোনো পরীক্ষা হয় নাই। 71 সালে যেহেতু ওই যুদ্ধবিগ্রহ, 1971 সাল, তখন পরীক্ষা হয় নাই। 71 সালে পরীক্ষা হয় 72 সালে গিয়ে, এবং তখন আমার ওই মার্কস থাকলো, আর বাকি সাবজেক্টগুলো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে কোনো রকম সেকেন্ড ডিভিশন পেলাম, আইএসসিতে সেকেন্ড ডিভিশন পেলাম। এটা একটা কনডেন্সড কোর্স ছিল, সংক্ষিপ্ত একটা কোর্স, 50 মার্ক করেছিল সম্ভবত পার সাবজেক্টে। তো এই আমি পাস করলাম আইএসসি। সেই অবস্থা নাচুগলি স্কুলের শিক্ষকও ছিলাম। তো এরপরে ভাবলাম যে পড়া ছাড়া যাবে না, সিটি কলেজে অ্যাডমিশন নিলাম, খুলনা সিটি সিটি কলেজ। এই অ্যাডমিশানে এখানে থাকলো নাইট সেকশনে, যাতে আমার পার্সেন্টেজ কাউন্ট না করা হয়, উপস্থিতি গণনা করা না হয়। নাম থাকলো এখানে, আমি স্কুলে শিক্ষকতাই করতেছিলাম। হ্যাঁ, ওই স্কুলে শিক্ষকতা করতেছিলাম। তো তারপরে 1973 সালে আমার ফাইনাল পরীক্ষা দিতে হলো। তা হলো বিএ পরীক্ষা, বিএ পরীক্ষা দিতে হলো। সেই পরীক্ষা দিয়ে আমি 3rd ডিভিশনে পাস করলাম। মানে এত বাজে হয়ে গেছিল লেখাটা, কি পরীক্ষা ছিল সেদিন মনে নাই। আর একটা টিনের ঘরের ভিতরে পরীক্ষা ছিল, আমার এই হাতটা ঘেমে সম্পূর্ণ খাতা ভিজে গেছিল। আর যে কলম দিয়ে লিখছিলাম সেগুলো সেই তখনকার আমাদের পেন আর কি, পেন, তোমরা সে পেন দেখো না, কালির কলম, সেই কালি সম্পূর্ণ ছড়ায় যাচ্ছিল। হ্যাঁ, দোয়াত কালি মূলত, কিন্তু তুমি দেখো নাই হয়তো। তো ওই কালিটা সম্পূর্ণ ছড়ায় যাচ্ছিল, এবং খাতার কিছু উদ্ধার করা যাচ্ছিল না, এই অবস্থা হয়ে গেছিলো। আমি তো মনে করছিলাম যে আমার পাস হবে না জীবনে, কোনো দিন হবে না। হ্যাঁ, 3rd ডিভিশনে কমপ্লিট করলাম। এই হলো আমার বিএ। এরপরে আমি আসলাম হঠাৎ করে কোনো একটা সুযোগে খুলনা হামিদার স্কুলে। এইখানে খুলনার হামিদার স্কুল, হামিদ আলী হাই স্কুল, হ্যাঁ, পিডিআই মোড়ে স্কুলটা, পিডিআই মোড়ে। এই স্কুলটায় আমার এক শিক্ষক হুজুর, উনি আমাকে, ওই জাফর সাহেব, উনি আমাকে ওইখানে ঢুকাই দিলেন। তো তখন আমার নাসুকালা স্কুলের বেতন ছিল 150 টাকা পার মান্থ, এখানে 140 টাকা নিতে হলো আমাকে। হেডমিস্টার বললেন যে আমি কম দেব। কত কম দেবেন? 10 টাকা কম দেবেন। আচ্ছা, দেন, আর করা যাবে। তো সেখানে ওই শিক্ষকতা, কিন্তু 9 মাসের ভিতরেই আমি দেখলাম যে বিএড সুযোগ যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিএডে ভর্তি হলাম এখানে, খুলনা ট্রেনিং কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, টিটিসি না, হ্যাঁ টিটিসি, টিচার্স ট্রেনিং কলেজ খুলনা। এখানে ভর্তি হলাম। সাবজেক্ট না, বিএড, বিএড ট্রেনিং কোর্স, বিএড ট্রেনিং কোর্স, বিএড এমএড এগুলো ট্রেনিং কোর্স, 10 মাসের ট্রেনিং। তো এখানে ভর্তি হলাম, মানে তখন হেডমিস্টার আমার পরে গেলেন, হ্যাঁ কেন আপনি ভর্তি হতে গেলেন সেখানে, আমাকে না বলে না জানায় আপনি চলে যাবেন। তাই আমি বললাম যে আমার পড়তে হবে, আপনাকে কী বা জানাবো, আপনার চাকরি থাকবে না। না থাকলে না থাকবে। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ। চাকরি আমি যাই যাক, হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন দেন। আমি রেজিস্ট্রেশন দিব, এই দেন, কাগজপত্র দেন। যাই হোক, স্কুলে রেজিস্ট্রেশন দিয়ে আমি ওখানে বিএড চালালাম 10 মাস। চাকরি ছেড়ে দিয়ে হামিদ স্কুলে ছেড়ে দিয়ে ওইটা করলাম। যদিও আমার অনেক বন্ধু বলেছিল যে না, আপনার চাকরি তো থাকবে, কেউ আপনার চাকরি চালাতে পারে না, আপনি কেন দিলেন ছেড়ে? তা আমি আর সে সমস্ত ঝামেলা যাইনি। আমি বিএড করলাম। তাহলে বিএড পর্যন্ত আমার পৌঁছানো হলো।
বিএড করে 10 মাস পরে বেকার সম্পূর্ণ। কী করি, বোনের বাড়ি শেখপাড়া, খুলনা শেখপাড়া, সেইখানে বড় বোনের কাছে থাকতাম। তো ওইখানে থেকে পাশেই হঠাৎ করে একটা পত্রিকা অফিস চলতো, দি মাদারল্যান্ড। তো মাদারল্যান্ডে হঠাৎ করে একদিন আমার এক স্যার এসে, ওই স্কুলের টিচার, তিনি অল্প কিছুদিন ছিলেন হেডমাস্টার, পাগলা টাইপ, লুৎফুর রহমান। ইনি এসে বললেন, হ্যাঁ আব্দুল মাবুদ, তুমি কী করো? আমি বললাম, স্যার আমি তো এরকম। হ্যাঁ, কেন এরকম আছো তুমি? তোমার দিয়ে চাকরি দিয়েছি। চাকরি দিয়ে দিচ্ছেন, তাহলে কোথায় কি? আসো আমার সঙ্গে আসো। গেলাম তার সঙ্গে, যে লুৎফুর রহমান বলেছি নামটা। তো উনি নিয়ে গিয়ে, ওর এডিটর ছিলেন এমএইচ খান, তার সঙ্গে পরিচয় করা দিয়ে বলার পরে আমার 200 টাকা বেতন নির্ধারিত হলো এবং আমি একজন ওখানের নিউজ এডিটর হলাম, দিল্লির মাদারল্যান্ড। এবং আসলে মাদারল্যান্ড ছোটো একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এবং তারা কিছু মন্দকর্ম করত, সেগুলো আমি নাই বা বললাম, ওগুলো বলার দরকার নেই, তার কোনো মানুষ যার যার ফল শেষে। হ্যাঁ, যাই হোক, ওখানে প্রথম মাস 200 টাকা, পরের মাসে 300 টাকা বেতন দিল, যে অমুক চলে গেছে, আপনি পুরোটা দেখবেন, 300 টাকা নিউজ এডিটর হিসেবে। তারপরের মাসে বলে যে কেউই তো নাই, আপনার 500 টাকা দিয়ে বানামারি সারাদিন কাজ করতে হবে। 500 টাকা দিল। এইভাবে 500 টাকা বেতন আমি সেখানে পেতাম। সাংবাদিকতা। তবে সাংবাদিকতা বলতে আমাকে অফিসেই থাকতে হতো এবং আমাকে করতে হতো কারেকশানগুলো। হ্যাঁ, যে ইগুলো হতো, ওরে কোনটা বলে না, হ্যাঁ, বানান এবং প্রুফ রিডার। হ্যাঁ, প্রুফ রিডারের কাজই, প্রুফ রিডারই আমি বেশি করে, সেই প্রুফ রিডিং আমার করতে হতো এবং সমস্ত কারেকশান আমি করতাম। তো আমার সার্ভিসে সন্তুষ্ট এডিটর, সেই হিসাবে আমি। কত সালে আপনি পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন? এইটা হচ্ছে 78 সালে বোধ হয়, সম্ভবত 78 না, 78 না, ভুল হচ্ছে, 68 তাও তো না। যুদ্ধের পরে আপনি 63-তে ইন্টার কমপ্লিট করলেন? ইন্টার কমপ্লিট করলাম 73-এ। হ্যাঁ, 73, তাহলে হ্যাঁ 77-এ 78 এরকম সময় হবে বোধ হয়। হ্যাঁ, 77-78 ওই সময় হবে বোধ হয়। হ্যাঁ, বাসাটাই। তো ওখানে আমার প্রচুর পত্রিকা পড়ার সুযোগ ছিল, বিভিন্ন রকমের ইংরেজি বাংলা পত্রিকা পেতাম। তো একদিন পত্রিকা হঠাৎ করে পিপুলস স্কুলে দেখি যে টিচার নেবে, আমি সঙ্গে সঙ্গে সেখানে অ্যাপ্লাই করলাম, করে শেষ পর্যন্ত পরীক্ষাও দিলাম। পরীক্ষা দিয়ে দেখা গেল যে আমার নাম চলে আসছে, আমি সিলেক্টেড। এটা কত সালে? এটা 78 সালে। 78 সালে। এবং পিপুলস স্কুলে যোগদান করলাম 6/3/78-এ। কি হিসেবে? সিনিয়র টিচার হিসেবে, ইংলিশ টিচার হিসেবে, ইংরেজি শিক্ষক হিসেবে। তার কোনো স্কুলে ইংরেজি শিক্ষক ছিল না, হেড স্যার পড়াতেন, আর একজন পড়াতেন নিকোলাস চলে গেছিলো। হ্যাঁ, আমেরিকা থাকে। তো নিকোলাস স্যার চলে গেলেন, ওখানে ভ্যাকেন্সি হলো, সেই ভ্যাকেন্সিতে আমাদের 2জন শিক্ষক নিক, আমি একজন এবং জামান সাহেব, কামরুজ্জামান, এই 2জন শিক্ষককে নিল স্কুলে। তো এই নেওয়ার পরে যাই হোক, স্কুলে আমি শিক্ষক। হেড স্যার আমার পারফরমেন্স ভালো দেখতেন সব দিন, যার জন্যে আমি হেড স্যারের ক্লাসটাও শেষে আমি নিতাম এবং কোচিংয়ে ওনার ক্লাস আমাকে দিতেন। হেড স্যার কাজী ইমদাদুল হক। হ্যাঁ, ডাবল গোল্ড মেডালিস্ট, খালেদাদের কাছ থেকে প্রাপ্ত। হ্যাঁ, মেডালিস্ট। হ্যাঁ, উনি যেমন যোগ্য শিক্ষক ছিলেন, তেমন উনি মানে সর্বদিক দিয়ে পারদর্শী লোক ছিলেন আর কি। বাকি শিক্ষা জীবন কোথায় করলেন? শোনো তাহলে, এই যে আমার গেল বিএড পর্যন্ত, এই তো আমার লেখাপড়া, আর কিছুই আমার নেই। আমি এই বিএড অবস্থায় পিপুলস স্কুলে চাকরি করে আমার চাকরি শেষ করলাম যখন, তখন আমি 2009 সাল আমি চাকরি ইস্তফা দিলাম, দিয়ে কিছুদিন আছি। এই সময় আমার বড় ছেলেটা খুলনা ভার্সিটিতে পড়ে,
কীভাবে যেন আমি খুলনা ভার্সিটি আর একটা সার্কুলার দেখলাম যে টিচার নেবে, ওরা মানে ছাত্র ভর্তি করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো কী কোয়ালিফিকেশান বলে, কোনো কোয়ালিফিকেশান লাগবে না, ডিগ্রি পাস হলেই হবে। তবে তাকে কোয়ালিফাই করতে হবে রিটেন টেস্টে। তো ওখানে রিটেন টেস্ট দিলাম, দিয়ে আমি কোয়ালিফাই করে গেলাম। কিছুদিন পরে ভর্তি হলাম। কোন সালে? 2009-তে। প্রধান শিক্ষক থেকে রিটায়ার্ড নিছেন তারপরে? হ্যাঁ, প্রধান শিক্ষক থেকে রিটায়ার করে আমি চাকরিহীন, চাকরিচ্যুত বা চাকরি নাই, চাকরি জীবন শেষ, এই অবস্থায় আমি ওইখানে পড়াশোনা শুরু করলাম আর কি। নতুন করে পড়াশোনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ওটা 1 বছরের কোর্স ছিল মাত্র। 1 বছর পরে আমি মাস্টার্স উত্তীর্ণ হয়ে কমপ্লিট করলাম, এবং কমপ্লিট করে ওখান থেকে বের হলাম। কিন্তু বের হলে কী হবে, তখন আমার চাকরির বয়স নেই, চাকরির বয়স তো শেষ আগেই। অনেকে আমাকে বলতো যে আপনি কেন এই করতে গেলেন, আমি বলি কেন জানি না। তবে আমার অনেক সাবঅর্ডিনেট টিচার যারা, তারাও MA পাস, কেউ বাংলার MA, কেউ পলিটিক্যাল সায়েন্সের MA, আর আমি সামান্য BA B.Ed হেডমাস্টারি করি। কেমন লাগে জানুন। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ। আর বড় ছেলে অলরেডি আমার সঙ্গে বের হয়ে আসে 2010 সালে। 2010 সালে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সে ম্যাথমেটিক্সে বের হয়ে আসলাম। এরপরেই বুঝি না, এরই ভিতরে ও ঢুকে গেছে, ওরেও ইংরেজিতে ঢুকালাম আর কি। তো ওরও ধারণা ছিল যে ও সুবিধা করতে পারবে না, কিন্তু দেখা গেল যে ম্যারিটলিতে ওর 3rd স্থান, 3য় অবস্থানে আছে। যাই হোক, এইভাবে আমি মোটামুটি লেখাপড়া কমপ্লিট করলাম আর কি। আমরা ভাই বোন হলাম, আমরা প্রথম পক্ষের 4 ভাই বোন, আমি একা ভাই আর 3টে বোন। দ্বিতীয় পক্ষের 2টো ভাই, 4টে বোন। আপনাদের প্রথম পক্ষের আপনি বাদে 3 বোনের নামটা যদি বলেন। আমি বাদে 3 বোন নাম, বড় বোন সালিমা খাতুন, দ্বিতীয় জন সাজেদা খাতুন, এবং ছোটো জন আবেদা খাতুন। পিপুলস স্কুলের শিক্ষক ছিলাম, ওখানে ফরিদ সাহেব নাম করে এক টিচার ছিলেন। তো উনি আমার বড় বন্ধু ছিলেন। তো আমাকে বিয়ে দেওয়ার জন্য উনি বেশি দেখাদেখি করতেন এই বিষয়ে। তো একতরফা উনি ওনার গ্রামের বাড়িতে নিয়ে গেলেন, এবং এটা হচ্ছে বাগেরহাটের ভিতরে এসে বর্নি রামপাল বাগেরহাট বর্নি এলাকা, ওইখানে। তো ওইখানে মেয়েটে দেখালেন, জমিদার বাড়ির মেয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো কিন্তু আমি যেটা খুঁজতেছিলাম তেমনটি আমার হয়নি আর কি। আমি একটু শিক্ষিত খুঁজতেছিলাম। তো এখন সব কিছু যে সব রকম হয় তা অনেক সময় হয় না। তো যাই হোক, সে কাজ শেখানো হয়েছিল না। পরবর্তীতে ফরিদ সাহেবই নিয়ে আর এক জায়গায়, মানে ওরই বেশ কিছু দূরে কোনো এক জায়গায়, সেখানে আর কি এক বাড়িতে মেয়ে দেখে পছন্দ হলো মোটামুটি, এবং সেখানেই বিয়ে থা করে। এটা হচ্ছে কালেখার বেড়ে বলে, কালেখার বেড়ে, বেড়, হ্যাঁ, বেড়, হ্যাঁ, রামপালের ভিতরেই, হ্যাঁ, রামপালের ভিতরেই, সেইখানে। আমার শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো ছিল, মানে ভালো বলতে আর্থিক দিক দিয়ে তারা ভালো মানুষ ছিল সেরকম, কিন্তু পরে ধীরে 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 ওই এলাকার অবনতি এমনভাবে শুরু হয়ে যায় যে পরে এত ধান যেখানে হতো, গোলা ভরা ধান, পরে কিছুই হতো না, এই অবস্থা হয়ে আসলো ধীরে ধীরে। আপনার শ্বশুরের নাম? আমার শ্বশুরের নাম কামরুল ইসলাম। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম ফারহানা খানম। আমার সন্তান 3 জন, 2টো ছেলে এবং একটা মেয়ে। তো বড় ছেলে
মাসুদ বর্তমানে ইসে আছে, আমেরিকা আছে, পড়াশোনা খুলনা ভার্সিটির। খুলনা ভার্সিটি পড়াশোনা, স্কুল জীবন আমার স্কুল পিপলস স্কুল। হ্যাঁ, মেজোজন নাসিম আমার সামনেই আছে, ও পিপলস স্কুল লেখাপড়া, এবং ও বর্তমানে শিক্ষকতা করে নেভি অ্যাঙ্করেজ ইংলিশ ভার্সনে। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ। ছোটোজন মেয়ে, ও পিপলস স্কুলে না, ওরে শেষে আমি স্কুল থেকে সরাই বিদ্যুৎ স্কুলে নেই, পাওয়ার হাউস স্কুলে। হ্যাঁ, তো ওইখানে থেকে ও পাশ করে পেরে ওখানে একটা ভালো ছাত্রী ছিল, যার কারণে তার সঙ্গ নেওয়ার জন্যই। এখন সে গৃহিণী বলা চলে, তার কারণ তার একটা বাচ্চা, সে ইন্সপেক্টর চাকরি করতে কিছুদিন আগে 42,000 না 45,000 বেতন পেত, কিন্তু সে চাকরি ছেড়ে সে এখন গৃহিণী, ঘরে বাচ্চা হওয়ার সময় চাকরি ছেড়ে দেয়ও। এখন সে এক বাচ্চার মা, ঘরে আছে। শিক্ষার্থী জীবনের স্মরণীয় ঘটনা, আমি যখন বাগেরহাট কলেজে পড়ি তখন মানে লজিং জীবনে আমি খুব অশান্তিতেই তো সব জায়গায় ছিলাম, কিন্তু লাস্টে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির গৃহিণী, যাকে বউ বলে আমি সম্বোধন করতাম, মানে সিস্টার, উনি বড় মানে ভালো মানুষ ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, অনেক আদর পেয়েছি সেখানে, একেবারে বড় বোনের মতো। সে আমার যত্ন নিতেন, উনি খুবই যত্ন নিতেন। তাদের কথাই মনে পড়ে। ছেলেটাকে পড়াতাম, সত্তার নাম ছিল, টল ফিগার, ধবধবে পরিষ্কার সুন্দর, ইয়াং স্মার্ট, খুবই দুষ্ট প্রকৃতির, অথচ এটা 72-এর শেষে 73 হয়নি, 72-73-এর ভিতরে হবে বোধ হয়। তো এই বাড়িতে এই মহিলাকে আমি বলতে পারি না, যে মানুষকে যে এত সুন্দর যত্ন করতে পারে। আর বড় আরামে ছিলাম সেখানে, এই কারণে যে আলাদা একটা ঘরে আমি একাই থাকতাম, নিজের বাড়ির মতো থাকতাম। উনি আমার কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাওয়া দাওয়ার সময় পাশে বসে খাওয়াতেন। অথচ এত কর্মী মহিলা, সারাদিন কাজে ব্যস্ত, আর চেহারাও তার সেরকম, কিন্তু তাকে মনে করা যেত না, তার কারণ সবসময় কর্মরত মহিলা, তার তা বোঝা যেত না। সে যে কত সুশ্রী দেহের অধিকারী এক মহিলা, তার কিচ্ছু বোঝা যেত না। আর সেই বাড়িতে গৃহস্বামী, সত্তারের ফাদার, গণি মনে হয়, উনিও সেই রকম যত্ন নিতেন। আমার একদিনের কথা মনে পড়ে, সত্তারকে এসএসসি পরীক্ষার আগে, গণিত পরীক্ষার আগের দিন বোধ হয় বাগেরহাট, ও যেখানে থাকে সেইখানে আমাকে কাটাতে হলো। রাত্রে তাকে অঙ্ক কষাচ্ছিলাম, অঙ্ক করে টরে 10টা 11টা 12টা 1টা 2টো 2:30 বেজে গেছে। তখন বলে যে আজ আর করবো না, একটু ঘুমাই। বলে তো আমি তাহলে বাসায় ফিরে যাই। বলে তা এখন এত রাত্রে কী করে বাসায় ফিরবেন? তো আমি বললাম না, পারবানি, ওই যে ট্রেন আসে শব্দ পেলাম যেন, ওইখান থেকে ট্রেনের শব্দ পেতাম। তা আমি যে ট্রেনের শব্দ পাচ্ছি তখন আমি যাই না স্টেশনে, দেখি তো সেই কথার পর আমি ট্রেনের স্টেশনে যেয়ে ট্রেনে চেপে বসলাম। ট্রেনে চেপে বসে আমি পৌঁছলাম স্টেশনে। ওদের স্টেশনটা নামটা যে খানজাহানপুর স্টেশন, খানজাহানপুর স্টেশন। এখন সে রেল লাইন নেই সেখানে, প্রক্রিয়া টু
রূপসা টু বাগেরহাট যে রেল লাইনটা ছিল, ওই রেল লাইনটা। তো সেই রাত্রের ভিতরে 2টোর দিকে আমি যখন স্টেশনে নামলাম, আমার সঙ্গে সঙ্গী কেউ নাই, একা আমি। আর যে পথটা বাঁশবাগানের ভিতর দিয়ে পথ, 2 পাশে পুরো বাঁশবাগান অন্ধকার, গুটগুটে অন্ধকার। তার ভিতর দিয়ে যদি কোনো কিছু সামনে পড়ে, ওই রাত্রি, অত রাত্রিতে জনমানব নেই, সম্পূর্ণ নিশ্চিহ্ন, আর বহু দূরে ছিল লোকালয়। তো ওর ভিতর দিয়ে একটা ভয়ের কাজ করতেছিল, একটু শিহরণ জাগতেছিল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে চলতে থাকলাম। চলতে চলতে ওই বাঁশবাগান এলাকাটা পাড়ি দিলাম। এলাকা পাড়ি দিয়ে বিরাট একটা বিল, ফাঁকা এলাকা, সেই অংশের ভিতরে চললাম। সেই অংশের ভিতর দিয়েও যাচ্ছি। তো যেয়ে যখন বাড়িতে শুধুমাত্র ফরহাদের নাম ধরে ডাক দিছি, 17 জনের নাম ছিল ফরহাদ। ওই নাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইজান, মানে আমার সেই ওনার স্বামী আর কি, নীলাভ দিয়ে উঠছেন, স্যার আসছে, মাস্টার সাহেব আসছে, শিগগির কাপারেটি করো। ওই রাত্রিতেই সব কিছু ম্যানেজ হয়ে গেল, সমস্ত কিছু আমাদের রেডি ছিল। আনে হাজির করলেন, আমি খেয়ে দিয়ে রাত্রি ঘুমালাম। তা এত রাত্রিতে তারা আমার জন্য জেগে আছে। প্রায় কথাবার্তা বলতেন যে, ভাইটি তুমি আর আসবে না, তুমি চলে যাবা, কিন্তু আর কোনোদিন আসবে না। আমি তাদেরকে দেখতে যেতে পারিনি কোনোদিন। এতটুকু লাইফ, তার ভিতরে সবাইকে দেখে ফেলেছি, সবাই কাছে যেতাম, ভাই বোনদের দেখতাম, কিন্তু ওই মহিলাকে দেখতে যেতে পারিনি। আর সেই ছাত্রছাত্রীগুলো, ছাত্রী তো না, সবগুলো ছাত্র ছিল, তো সবকটাই ভাই ছিল। তখন শেষকালে একটা বোন হয়েছিল বোধহয়, ছাত্রের একটা বোন। সেদিনও একবার আমি ওই বাড়িতে গেছিলাম একজন সঙ্গী নিয়ে। সেই অবস্থায় ছাত্রের মা সবেমাত্র ওই কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই অবস্থায় আমাকে রান্না বান্না করে খাওয়ালো, এবং সেও অতি উৎকৃষ্ট মানের। আমি অবাক হয়ে যাই। তবে আমার ওই যে কাজী ইমদাদুল হক বললাম, স্যার রিটায়ার করলে ওনার পরিবর্তে আসলেন শিকদার আতাহার উদ্দিন। তিনি বোধহয় 5-6 বছর শিক্ষকতা করলেন। পরে তিনি যাওয়ার সময় আমাকে বসায় দিয়ে যান, যে আপনি প্রধান শিক্ষক বসায় দিয়ে যান। এবং আমি আমার ডিউরেশন বোধহয় 7 বছরের মতো শিক্ষকতা করতে পারি, যে প্রধান শিক্ষক হিসাবে আমি। 2001 থেকে 9 সালে, 2002 থেকে ওরকম কিছু হবে আনুমানিক। তা সেই সময় প্রধান শিক্ষক থাকাকালীন তখন বিএনপির আমল, বিএনপি তখন পাওয়ারে। তো ওই সময় আমার স্কুলের সব কিছু ভালো ছিল, বেতন করি আমরা ভালো পেতাম, কিন্তু একটা জিনিসে আমাদের অভাব ছিল, সে হচ্ছে স্কুল গৃহটা ভালো ছিল না, ডেউটিনের, এবং প্রচণ্ড গরম পড়তো, নিচু চালা। তো আমি শুধু চিন্তা করতাম যে স্কুলকে কীভাবে ভালো একটা বিল্ডিংয়ে রূপান্তরিত করা যায়। তো কোনো পথ এদিক সেদিক পায় না, যার কাছে পরামর্শ নেই, কেউ কোনো পরামর্শ দেয় না। একদিন ওই দৌলতপুরে একটা অফিস ছিল, যতদূর শুনি জানি ওটা হচ্ছে কী যেন বলে ওটাকে, যাই হোক, অনুদান, সরকারি অনুদান সেখান থেকে দেওয়া হয় স্কুলের জন্যে। সেখানে গেলাম। তো সেখানে উনি আমাকে বোঝায় বললেন, যার সঙ্গে সাক্ষাৎ করলাম, নাম ভুলে গেছি, উনি বোঝায় বললেন যে আপনি তো এভাবে পাবেন না, আপনার ধরতে হবে কোনো নেতাকে, কোনো নেতার মাধ্যমে আপনাকে আসতে হবে। তো আমি বললাম, কি, কাকে দিয়ে?
বলে আপনি যদি হুইপ সাহেবের কোনো সই স্বাক্ষর নিয়ে আসতে পারেন তাহলে আপনার কাজ হবে। তখন হুইপ সাহেব হচ্ছেন আশা সাহেব, ইয়েস, আমি তো নামই ভুলে যাচ্ছিলাম। তো কিছুদিন ওনার বাসায় আনাগোনা করলাম রাত্রিতে। সঙ্গে আমার থাকতো নজরুল, আমার কেরানি নজরুল স্যার, হ্যাঁ হ্যাঁ। তো নজরুল স্যার আমার সঙ্গে থাকতেন। আমরা রাত্রিতে যে ওনাকে অনুরোধ করতাম, বিভিন্নভাবে অনুরোধ করতাম, অনেকভাবে ধরাধরি করতাম এবং সেখানে আরও অনেক কথা শুনতে পেতাম। ওনার কাছে বহু লোক আসতো। তো নজরুল স্যারকে নিয়ে যেতাম, ওখানে অপেক্ষা করতাম, ওনার সঙ্গে কথা বলতাম, অনুরোধ করতাম। যাই হোক, উনি শেষ পর্যন্ত আমাকে এই বিল্ডিংয়ের টাকাটা স্যাংশন করা দিয়ে যান। নতুন যে বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিং টাকা স্যাংশন আমার হাতেই করা, আমার সই স্বাক্ষরেই টাকা আসছে সব কিছু। কিন্তু জাস্ট আফটার মাই রিটায়ারমেন্ট ওই টাকাটা পায়, এবং পায় বলে ওই টাকার কোনো কাজে আমি নিজে তদারকি করতে পারিনি। আর আসলে তো কারো কিছু করার নাই, কন্ট্রাক্টর সব করেছে। তো মাঝে মধ্যে যাই দেখতাম কাজটা। যাই হোক, ওই বিল্ডিংটা পাস করানো আমার সময়, এবং আমি এই কাজের জন্যে এই বিল্ডিং পাওয়ানোর পিছনে আমারই ভূমিকা আল্লাহর মতে বড় একটা ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্ক বলতে, নাসুকারি স্কুলে না, পিপুলসের আগে নাসুকারি স্কুলে আমার 5 বছর কেটেছে, সুতরাং সেখানেও আমার স্মৃতি পড়ে আছে। তো ওইখানে প্রদীপ নাম করে এক ছাত্রকে পেয়েছিলাম, আমার চরম অনুগত ছাত্র। বিজয় নাম করে একজনকে পেয়েছিলাম, বিনয় নাম করে একজনকে পেয়েছিলাম। এগুলো সবই ভালো স্টুডেন্ট। বিজয় বুয়েটের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, প্রদীপ বড় ডাক্তার, এই রানাঘাটে চোখের ডাক্তার। তো এরা আমার সাথে জড়ানো, আমি তাদেরকে স্মরণ করি, তারা আমাকে স্মরণ করে। পিপুলসের ছাত্র হ্যাঁ ছিল, প্রথম বছরে ভালো ছাত্রছাত্রী ছিল শেরারি, বুলু, এরা ছিল। তারপরে শেরারি বুলুর ভাই যারা শওকত আলী, মোহাম্মদ আলী, তারা ভালো ছাত্রছাত্রী ছিল। অনেকের নাম বাদ বলতে পারে হয়তো, মিস্টেক বা মনে এই মুহূর্তে আসলো না। সম্পর্কে এদের সাথে সবসময় ভালো সম্পর্ক আমার ছিল, এবং এত ভালো সম্পর্ক ছিল যে ওই যে বুলু বনাম ওর 2 ভাই মোহাম্মদ আলী এবং শওকত আলী, এদের ফাদার মানে ক্লাস দেখেই একদিন বলে ফেললেন যে ওই স্যারকে অঙ্কের ক্লাস দেওয়া হোক, অন্য কাউকে দেবেন না, উনি অঙ্ক করাবেন, উনি অঙ্ক বোঝেন, এরকম সুপারিশ করতো আমার জন্যে। তো যাই হোক, বিপদ স্কুলে আমি অঙ্ক করাইছি বড় একটু জোর জার করেই বলা চলে। প্রথম দিকে খুব একটা সুযোগ পাইনি, নিচের দিকে করালাম। কিন্তু যখনই ওই শিকদার সাহেব হেডমাস্টার হয়ে পদে চলে গেলেন, পরিমলবাবু এজ শেষ হয়ে আসছে, এই অবস্থায় গেল, তখন ওনারা নেমে পড়লে একমাত্র আমিই ছিলাম গণিত শিক্ষক। হ্যাঁ, আমি হ্যাঁ ইংরেজি শিক্ষক ছিলাম, তাছাড়াও গণিত আমার সাবজেক্ট। আমি গণিত এমনও করাইছি যে স্কুল ছুটি হয়ে গেছে, সমস্ত ছেলে মেয়ে চলে গেছে, তারপরে আমি গণিত করা যাচ্ছি। ওদের যতদূর ধৈর্য থাকে ছেলে মেয়েদের, ততদূর আমি তাদেরকে শেখাচ্ছি। এই অবস্থায় আমি গণিত করলাম। আমি গণিতটা বোঝানোর চেষ্টা করতাম বেশিরভাগ, আর ওদের যত এক্সট্রা আছে সব এক্সট্রাগুলো সলভ করে দেব, এই নিয়েতে আমি ক্লাসে ঢুকতাম, সেই প্রস্তুতি আমার থাকতো। কিন্তু অন্য শিক্ষকদের দেখতাম যে শুধুমাত্র ক্লাসের কাজটুকু করে ওখানেই শেষ করলেন, এক্সট্রাগুলো করাতেন না তেমন একটা। আর যদি করা তো যেটা পরীক্ষা দেবেন সেইগুলো করায় দিতেন 2-1টা। এই শিক্ষকরা যদিও বিএসসি টিচার, তারা মানে তুলনামূলকভাবে আমার চাইতে আন্ডারস্ট্যান্ডিং তাদের কম ছিল। পরবর্তীতে আমি তাদের কোনো ব্যক্তিকে, বিশেষ করে পরিমল স্যার, আমাকে জিজ্ঞাসাই করতেন যে আমি তো ভুলে যাই অনেক কিছু, আপনি একটু বলেন, এইটা আবার বলেন। একবার বলে দিচ্ছে, আবারও জিজ্ঞেস করতেন কী যেন বললেন,
আবার একটু বলে দিন। তো এভাবে ওনাকে সহযোগিতা করছি। যাই হোক, শেষের দিকে আমি এই সুযোগগুলো পেয়ে যাই, কিন্তু ওনাদের টাইমে, ওনাদের সময়ে আমি সুযোগ পাই নাই তেমন গণিতের চর্চা করতে। খুলনা ভার্সিটি থেকে থাকাকালীন ওইখানে শুনলাম যে গণিতের একটা হচ্ছে এখানে, সেশন হচ্ছে খুলনায়, ওই খুলনা ভার্সিটিতেই। তখন আমি ওই সেশনে যোগদান করলাম, যে দেখি কী হচ্ছে। দেখে সেখানে স্যাররা অনেক গণ্যমান্য ব্যক্তি। আমি ওদিকে অ্যাপিল করলাম যে আমাকে একটু নিন আপনার দলে। তা বললেন যে আপনার ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ড কী আছে আপনার? আমি বললাম যে না, আমি তো একদম আর্টস টিচার, সবে মাত্র এই শিক্ষকতা একটু করেছি, এই যা, আর কিছু নাই। আমি কোনো গণিতের শিক্ষক না মূলত, কিন্তু গণিত ভালোবাসি। আমার আবেদনটা সেই হিসাবে যে আমি গণিত ভালোবাসি, গণিত করতে চাই, করাতে চাই। তো যাই হোক, শেষের দিকে সুযোগ পাই, গণিত করেছি, গণিতের পরে ট্রেনিং নিয়েছি, ট্রেনিং দিয়েছিও, গণিতের পরে ট্রেনিং দিয়েছিও অনেককে। তা আমি, তাই তো আমার স্কুলে যতগুলো ভালো ছাত্র ছিল, 1, 2, 3 এভাবে 15 রোডের ভিতরে যতগুলো, তার অধিকাংশ আমার এখানে পড়াশোনা করত। যেহেতু তারা সবাই মনে করতো স্যারই জানেন, স্যারই বোঝেন, এবং ওনার কাছে ভালো পাওয়া যায়। একটা মেয়ের কথা না বললে চলে না। ওই মেয়েটা আমার কাছে কিছুদিন পড়ার পরে অন্য একটা টিচারের কাছে পড়লো। তো যে তার কাছে যে কিছু কথা শুনলো, তা শুনে সে এসে আমাকে বলল, স্যার উনি তো আমাকে এইগুলো বোঝা দিচ্ছেন না। আমি জিজ্ঞেস করি, উনি উত্তর না দিয়ে চলে যান। আমি বলি, তো তুমি গেছো কেন সেখানে? তুমি গেছো কেন সেখানে? তুমি বলো কী প্রশ্ন? অসমতার অঙ্কগুলো করতেছিল, ইনি করে। তো আমি শেষে তাদেরকে সব কিছু ডেকে ঠিক মতো বোঝাই দিলাম, সর্বনাম করে মেয়েটা। ওরে ফ্রি পড়াতাম আমি, যদিও ওর ভাই বোনগুলো সবই ছিল ভালো ছেলে মেয়ে, সব ভালো ছেলে মেয়ে। ওর বড় ভাইটা ওমর ফারুক, যশোর বোর্ডের ফার্স্ট সেকেন্ড করা। পরে একজন শিক্ষক আসছিলেন বিনোদবাবু নাম করে, উনি ভালো গণিত জানতেন, বোঝাতেন, কিন্তু উনি তো এসএসসি পাস, সিম্পলি এসএসসি। এই লোক ভালো অঙ্ক জানতেন, কেন জানতেন জানি না। উনি অঙ্ক নিজেই নিজে চিন্তা করেই সমাধান বের করতেন। স্কুল জীবনে ওই সুযোগগুলো আসে না আমার, তার কোনো, আমি স্কুল থেকে বাকি টাইমটা ছেলে মেয়ে পড়ানোর জন্যই থাকতাম, বাজারঘাট করা, নিজের সংসার ধর্ম করা, এই সাংসারিক ঝামেলা নিয়েই ব্যস্ত থাকতাম। তো আমার সে ধরনের সুযোগ হয়নি। না, সামাজিক সংগঠনের সাথে আমি ওই গণিত ফোরামের সাথে যুক্ত আছি। হ্যাঁ, গণিত ফোরামের সাথে যুক্ত আছি, খুলনা গণিত ফোরাম। তো এখানে প্রতি বছরই আমার একটা লেখা ছাপা হতো। এই গত বছরে পত্রিকাটায় আমাকে, আমার লেখা ছাপা হয়নি, যেহেতু গণিত পত্র, গণিত ফোরামের পত্রিকা, ম্যাগাজিন, ওইটা হলো বই আকারে একটা। সেখানে সবার লেখাগুলো ছাপা হতো, গণিতের উপর লেখা। তো এই গত বছরই আমার লেখাটা যায়নি শুধুমাত্র। তার কারণ তখনই আমি অসুস্থ হয়ে পড়ি, আমি জয়েনও করতে পারিনি। আমাকে সেন্ট জোসেফ স্কুলের টিচার মদন মোহন পাল, উনি একটা কপি এনে দিয়ে গেছেন, এবং আমাকে তার অনেক কিছুই দিয়ে গেছেন। উনি কী কী হয়েছিল জানাই গেছেন। শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন আমার ভাবনা ছিল বা আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এখন আমার যে অবস্থা, আমি শারীরিক অবস্থা যেভাবে, তাতে আমি কোনো কিছু করতে পারবো সে আশা পাচ্ছি না কেন যেন। ভাবনা আছে কিনা যে এমন হলে ভালো হতো, হ্যাঁ, পরিবর্তন হলে ভালো হতো, এমন কোনো বিষয় পরিবর্তন? না, সে বিষয়ের পরিবর্তন তো দরকার ছিল। যেমন গণিত বিজ্ঞানের ক্লাসগুলো আরও ভালো টিচার দিয়ে নেওয়া সম্ভব হলে, এবং কোর্সটা যদি হতো, ছেলে মেয়েদের জন্যে যে সমস্ত শিক্ষক বোঝাতে পারেন তেমন শিক্ষক পেত, তাহলে হয়তো সুবিধা। কিন্তু সমস্যা হলো যে আমরা যারা পড়াতাম, তো ওই পরিমাণ দক্ষতার যোগ্যতা অনেকেরই যে আমাদের ছিল না বললে। বর্তমানে তো মোটেই নেই একেবারে। এখন পিপুলস স্কুলে
বলতে হয় কোনো গণিত ইংরেজি শিক্ষক নেই, কেউই নেই বলতে চলে, এবং কেউ শুনতেও রাজি না। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি গণিত পারি না, এটা বড় কথা নয়, কিন্তু পারতে চাই, এটা একটা কথা। পারতে চাই, এই পারতে চাইওয়ালা লোকগুলোও নেই। শিক্ষক হিসেবে আপনি কি গর্বিত কিনা? হ্যাঁ, শিক্ষক হিসাবে বা শিক্ষকের চাকরি আমার ছিল সবচেয়ে ভালো চাকরি, এই কারণে যে আমি ব্যাংকে চাকরি পেয়েও আমি শিক্ষকতা ছাড়িনি। আমি এই শিক্ষকতার 1 মাস পরেই সোনালী ব্যাংকে আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড চলে আসে। হ্যাঁ, তখন আমি অনেকের কাছে পরামর্শ নিলাম, তো পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত এতটুকুই হলো যে আমি শিক্ষকতা ছাড়বো না, আমি এইভাবেই চলি, এবং এতে আয় কম হোক আর বেশি হোক, যাই হোক হোক, আমার শখের জিনিসটি নিয়েই আমি থাকি। শিক্ষক হিসাবে গর্বের মুহূর্ত, এই সমস্ত ভালো ছেলে মেয়েদের যখন লেখাপড়া করাইছি তখন আমি খুব গর্বিত ফিল করতাম, ভালো লাগতো ওদেরকে। এই যে প্রদীপ নাম করে যে ছেলেটা, ও ও বাড়িতে, ওর কথা যদি আমার মনে আছে, ও 6 যখন পড়তো তখন আমার কাছে পড়ছে নাচুকালি স্কুলে, আমার ওই স্কুলে। তো ও বাড়িতে গিয়ে 4টে খেয়েই দৌড় মেয়ে চলে আসতো আমার কাছে, সারা বিকেল আমার সঙ্গে ঘুরতো, এবং সবসময় প্রশ্ন থাকতো এইটা কোন ভয়েস চেঞ্জ, এটা কোন সমাস, এটা কোন কারক বিভক্তি, ওটা সন্ধি বিচ্ছেদ কি, এটা একের উপর। হ্যাঁ, একেবারে সর্বক্ষণ প্রশ্ন। ইভেন সে যখন চলে যায় এই দেশ ছেড়ে, তখনও সে আমাকে চিঠিতে জানাতো তার সমস্ত কিছু, আর আমি এনভেলপে করে তার উত্তর পাঠাতাম। গণিতের সমস্যার সমাধান, ইংরেজির ট্রান্সলেশনগুলো বা অন্য যা কিছুগুলো সব আমি এখান থেকে লিখে পাঠাইছি। এতটুকু বলতো যে এখানে ভালো শিক্ষক আছে, কিন্তু কেউ আমার প্রতি এইটুকু করে না। ভারতে। এখন শিক্ষার্থীদের জন্য যেটা দরকার আমি মনে করতাম, সে হলো যে তারা ভালো একটা পরিবেশ পাক, ভালো একটা দীক্ষা পাক, শিক্ষকের কাছে ভালো কিছু পাক, এবং সেইভাবে তারা পড়াশোনা করুক। কিন্তু তাদের মানে অধিকাংশ শিক্ষার্থীর এমন অবস্থা ছিল যে তারা শুধু বই পড়ে মুখস্থ করে বা দাগানো কিছু পড়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে চাইতো। আমি যে এটি বোঝাতাম তাদেরকে, জানাতাম, শেখাতাম, সে হচ্ছে যে রেজাল্ট ভালো কে কত বলে এটা ভালো কথা না, এটা আসল কথা না। আসল কথা হলো কে কতটা জেনেছে এবং জানতে চাচ্ছে, এবং আমরা যা জানছি তা সবার ভিতর শেয়ার করা, যাতে আমার ভিতরে কি কিছু ভুল আছে তুমি ধরে দিতে পারলে, তোমার ভিতর যে ভুল আছে আমি ধরে দিতে পারলাম, এইটা দরকার। কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেই। এখনকার শিক্ষার্থীরা কেউ কারোর সাথে কোনো প্রশ্ন করে না। ভালো যারা তারা ভালো করে যায়, কিন্তু মন্দ যারা এদিকে টেনে তোলে না। তা আমি চাচ্ছিলাম এমন শিক্ষা ব্যবস্থা, এমন একটা সমাজ, সোসাইটি, যেখানে সবাই সবার সাথে এই বিষয়ক পরামর্শ, আলোচনা এগুলো করে, এবং করে সমাজের সবাইকে যাতে শেখার সুযোগ পায়, সবাই যেন বুঝতে পারে, বা অনেকেই বুঝতে পারে, সবাই তো বুঝতে পারবে না, অনেকেই যাতে বুঝতে পারে, সে ধরনের একটা পরিবেশ যেন তৈরি হয়, এটাই চাইছি। যে আমি যে ছেলেপেলেগুলো দেখছি বা আমার পেয়েছি, সেই ভালোগুলোই শুধু আমার সংস্পর্শে আসছে, মন্দগুলো আসে নাই বা আসতে সুযোগ পায় নাই। আর যদিও তারা জানে, কিন্তু আমার থেকে মানে কয়েক হাত দূরে সরে যেত। এখন এই যে ছেলেরা এইগুলোর দিকে যায়, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি এরা মানে ভালো ছাত্রই না। ভালো ছাত্র বলতে একটু মেধাও তো থাকা লাগবে। একজন ছাত্র যখন লেখাপড়া শিখবে, তখন সে যে লেখাপড়া করে তার স্মরণশক্তি, তার বোধ শক্তি, দুইটা তো লাগবে। যে যা পড়ে তাই কিছুটা মনে থাকে, যা পড়ে কিছুটা বোঝে। কিন্তু এই যে তুমি যাদের কথা বলতেছো, যারা মাদকাসক্ত, যারা অমুক তমুক এদিক সেদিক, কোনো ভালো ছাত্রের ভিতরে এই গুণাবলীগুলো থাকে কম। ভালো ছাত্র বলতে আমি লেখাপড়ায় ভালো প্রথমত বুঝেছি, স্বভাব চরিত্রে ভালো, তারপরে ইসলামী শরীয়ত বিধানে বা তার ধর্মের বিধিবিধান অনুসারে মেনে চলে, এইগুলো ভালো ছাত্র। এবং
তাদের আচার ব্যবহার মানুষের সাথে মানব সুলভ আচরণ হয়। এটা কি ব্যক্তি শিক্ষা না পারিবারিক শিক্ষা? এটা পারিবারিক শিক্ষাও হতে পারে, আবার ব্যক্তি চরিত্র হতে পারে, স্কুল কলেজ থেকেও শিক্ষা পেতে পারে। এ ধরনের শিক্ষকের সাথে উপদেশ পায় না তা নয়। আমি এই যে ছেলেপেলেগুলোর কথা বলি, যারা এত দূর উঠেছে, তারা আমার কাছে সদুপদেশ পেয়েছে, সব দিন পেয়েছে, এবং তারা সেইভাবে আজও স্বীকার করে। এই যে প্রদীপের কথা বলি, সেই কিছুদিন আগেও এসে আমাকে ট্রিটমেন্ট করা যায়। এখন আদর্শ শিক্ষক বলতে তো প্রথমত তিনি শিক্ষক, তার পরিচয়টা হচ্ছে শিক্ষক। তিনি সেই হিসাবে কতটা ভালো শিক্ষক এবং সাকসেসফুল টিচার, টিচিং ভালো দেবেন, ব্যক্তি ভালো হবেন, চারিত্রিক বৈশিষ্ট্য তার থাকবে, তার ধর্ম থাকবে ঠিক মতন, এবং এছাড়া মানবিক যে সমস্ত ভালো ভালো গুণাবলী আছে সেগুলো তার ভিতর থাকবে। সমাজের একজন ব্যক্তি হিসাবেও যদি তিনি প্রতিষ্ঠিত হতে চান তো ভালোই হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখি যে সমাজে যারা একটু এগিয়ে, মানে সমাজ লিডিংয়ে যারা চলে যায়, তারা কিছুটা দলগতভাবে যায়। তারা ওইভাবে কোনো শিক্ষক এই জন্য সমাজের প্রধান বা হন না। বেশিরভাগ ক্ষেত্রে যারা হয় তারা পলিটিক্যাল সাইড থেকে হয়, তারা অগ্রগণ্য, তাদেরকে লোকে মানে বেশি লোকে ওই ধরনের লোকের স্থান দেয়, আর শিক্ষকদেরকে, ভালো শিক্ষকদেরকে এভাবে মূল্যায়ন করে না। ভালো শিক্ষক কোণঠাসা হয়ে পড়ে থাকে। শিক্ষকতার বাইরে আমি ছেলে মেয়ে পড়ানো, এই একটা ব্যাপার আছে, আর নিজের কাজকর্ম করা, নিজের কাজকর্ম করা এবং যত সমস্ত পারিবারিক কাজকর্ম এগুলো করাকে আমি পছন্দ করি। আমি একজন গায়ক, আমি একজন শ্রমিক, আমি একজন দর্জি, আমি একজন নাপিত, এবং আমি মানে যে সমস্ত কাজের সব কাজই আমি ভালো হাতে করতে চাই এবং করেছিও। তাই আমি কোনোদিন আমার ছেলেকে বলিনি যে তুই আমাকে এই ধরনের সেভ করে দে, আমাকে একটু করে দে, বলিনি। এখন বলতেছে আমাকে, যেহেতু আমার হাতটা নেই। কিন্তু আমি সব দিন নিজের কাজ নিজের হাতে করতাম এবং সুচারুরূপে করতাম। এখনও অন্য ব্যক্তিকে আমি পরামর্শ দিই, এইভাবে করো। কেউ আসলো তার মেশিনটা নিয়ে, সাথে জানে না আমি পারি, ওকে আনো আমার কাছে, আমি বলে দিচ্ছি। অবসরের সময় কিভাবে কাটে আপনার পছন্দের বই? এখন অবসর সময়ে, অর্থাৎ গত নভেম্বর থেকে এই পর্যন্ত অবসর সময়ে আমার সময় কাটতেছে খেয়ে, ঘুমায় এবং ফেসবুকে, ইউটিউবের গণিতগুলো দেখে। বর্তমানে এই যুদ্ধের কিছু কিছু ছবি আমি দেখতেছি বা খবরগুলো রাখতেছি, এই যা। গণিত বই আমি বেশি করে পছন্দ করতাম। আমি ওই আগের দিনের যে যাদববাবুর পাটিগণিত, সারদা প্রসন্নের পাটিগণিত, আকবর হোসেনের, আবার মুশফিকুর রহমান, এরকম আরও কতগুলো বই আছে যেগুলো মানে তার কে লেখক তা নেই, এই সমস্ত বইগুলো আমি পছন্দ করি। আমার বেশ গণিত বই, ইংরেজি বই আছে তার ভিতরে, ইংরেজি বই পছন্দ করতাম। তো আমি আমার কিছু শিক্ষককে অনুকরণ করতাম আর কি, যেমন ওই যে মানে হাতের লেখাটা অনুকরণ করতাম। আমার টিচার ছিলেন লুৎফর রহমান, একটু পাগলা টাইপ। তো উনি হাতের লেখা বড় সুন্দর লিখতেন। একটা বোর্ডে তিনি প্রায় একটা এসে ধরায় ফেলতে পারতেন, এত ছোট করে লিখতেন, সুন্দর করে লিখতেন, পরিষ্কার পরিচ্ছন্ন লিখতেন। তো তার কিছু কিছু কাজ আমার পছন্দ হতো, কিন্তু পাগলামি পছন্দ হতো না। এবং উনি পাগলামি করতেন। উনি আমার হাতে এখানে সেখানে বা আমাদের হাতে, অন্য ছেলেদের হাতে ডাস্টার দিয়ে পিটাতেন, যার জন্য উনি অপ্রিয় হয়ে উঠছিলেন এবং উনি সেজন্য কিছু মানে ছাত্রদের অপব্যবহারও পেয়েছিলেন। তো আমি ছেলে মেয়েদের শাসন করেছি ঠিকই, কিন্তু অপব্যবহার আমি পাইনি কখনো। আমি একদিন একটা ছেলের হাত, এই আঙুল দুটোর মাঝখানে বাড়ি লেগে কেটে গেছিলো। তো ভাবলাম যে না জানি আমার কী হয়ে যায়, কিন্তু পরের দিন গার্জিয়ান
যে কথা বলল তা অন্যরকম। যেমন বললো, স্যার আপনি যেটুকু করেছেন ভালোই করেছেন, কিচ্ছু অসুবিধা নেই, ও সবই ঠিক আছে, তবে দোয়া করবেন যে ও যেন একটু লেখাপড়া শিখে। আমি মনে করছিলাম যে গার্জিয়ান এসে না জানি কি অন্য কিছু ঘটায় ফেলে, যা আমাদের স্কুলে হয়েছেও, আমাদের ওই দেশের বাড়ি স্কুলে, গ্রামের স্কুলে এই ধরনের হয়েছে। ইভেন হ্যাঁ, হেডমাস্টারকে মানে অপদস্থ করে ছাড়ছে, এমন অবস্থা হয়েছে। আর আমি এই স্কুলে এখন সাবঅর্ডিনেট টিচার অবস্থায়, সিনিয়র টিচার অবস্থায়, ওই প্রথমে এসেই তখনও চাকরিটা আমার পার্মানেন্ট হয়ে পারেনি, এক ছেলেকে বাড়ি দিলাম, ওই অবস্থা। এখন তো জীবনের এক এক সময় এক এক রকম চিন্তাধারা তো মানুষের। সবথেকে গুরুত্বপূর্ণ এখন সিদ্ধান্ত মনে হয়। এখন বুঝি যে জীবনটা তো জীবন না, জীবনটা কিছুদিনের থাকা। লাইফ ইজ এ স্টে ফর এ হোয়াইল ইন দিস আর্থ। এখানে কিছুদিন আছি, তারপরে নেই। সুতরাং পৃথিবীর সব কিছু এগুলো যেন কিছুই না, এগুলো কিছু না, যা কিছু তা হলো পরে। আর সেই পরে যে কি তা তো কারো জানা নেই। আমার কাছে বেশি ছিল, মানে সারা জীবন ধরে যা আমার ছিল, সে ছিল যে আমি যদি পারতাম জীবনে একটা স্কুল করে যেতে, ভালো স্কুল, তা সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। যেহেতু আমার দারিদ্র বা আমার অভাব, এই ব্যাপারটি আমাকে ভীষণভাবে মানে আমার সমস্ত চিন্তাধারাকে ঘুরে দিয়েছে। তা সেইগুলো তো পারিনি কোনো কিছু প্রতিষ্ঠা করতে, যদিও চেষ্টা পাইছিলাম পাবলায়, কোনো কিছু করতে পারিনি, কি আমার নিজের জায়গাটায় হয় নাই, হওয়াতে পারিনি। আর এই হওয়াতে গেলে যা লাগে তা হলো মানুষের সাথে যোগাযোগ লাগে, কিন্তু সেই যোগাযোগ করতে গেলে যে সময় বা চলে যায়, এবং যে ধরনের লোক সঙ্গী দরকার, আমার জীবনে সঙ্গী তো কম, আমার বন্ধুবান্ধব কম, কারণ আমার এইভাবে কেউ চলে না। সবাই রেস্টুরেন্টে বসে, সবাই চায়ের দোকানে বসে, আমি তো কোনো চায়ের দোকানে বসি না। আমি কার সঙ্গে মিশি, কিন্তু পরিপূর্ণভাবে মিশতে পারি না, কিছু না কিছু ফাঁক থাকে। এই জন্যে আমি ওই ধরনের বড় একটা কিছু করে উঠতে পারিনি। তবে শেষ জীবনে কি আর করব, ভাবলাম যে যদি চলেই যাই, আজ হোক কাল হোক যেতেই তো হবে। তো শেষের দিকে আমি ওই আমার কিছুটা জমি একটা মসজিদের নামে দিয়েছি, যে অন্তত ছেলেমেয়েরা আরবি শিক্ষায় এবং ইসলামিক শরীয়ত বিধানে, অথবা ভালো মানুষ হওয়ার শিক্ষাটা যেন তারা হাসিল করতে পারে। না, সহকর্মীদের বার্তা দিয়ে আমি পারিনি, তার কারণ আমি থাকতে, প্রধান শিক্ষক থাকতে অনেক শিক্ষককে অনেকভাবে গাইডেন্স দিতে চেয়েছি, কিন্তু অনেকেই আমার কথা সেভাবে আমলে আনেনি। যেমন আমি প্রধান শিক্ষক হয়েই বলেছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবারে হাফ স্কুল হতো, তো ওই দিনে 1 ঘন্টা অন্তত আমরা একসঙ্গে বসে কিছুটা আলোচনা করব, আমরা কে কী কোন ক্লাসে পড়াই, কতটা সঠিক পড়াই। এমনও আছে মহিলা টিচারগুলোকে কেউ ভুল পড়া আসতেছে, কোনো শব্দের স্পেলিং মিস্টেক আছে বইতে, প্রিন্টিং মিস্টেক, ধরে দিতে পারতেছে না। তো সেইটা যে সে আরেকজনের কাছে জানবে বা আলোচনা করবে যে এটা কি ঠিক আছে কি ঠিক নাই, তাও করতে পারি। ইভেন আমার মনে পড়ে যে কোনো এক শিক্ষিকাকে আমি একদিন বলেছিলাম যে আপনি লিখছেন, একটা প্রশ্ন করেছেন যে কবিতাটির প্রথম 4 লাইন লিখো। কোন কবিতা? তা তো লেখেন নেই। তো এই কেমন প্রশ্ন করলেন আপনি? তো উনি তখন যদি বলতেন যে অমুক কবিতা,
আমার তো ওখানে পড়ে গেছে। তা না বলে উনি বললেন যে আচ্ছা আমি দেখে নিই, দেখি আমার কাছে তো বই নাই, আমি বইটা দেখে নিই। তো একজন মহিলা ক্লাস 2 এর বা 3 প্রশ্ন করলো, তিনি বললেন যে কবিতাটি মুখস্থ লেখা প্রথম 4 লাইন। তো কী কবিতা তা লিখলেন না, কার লেখা কবিতা তাও না হয় না লিখলেন, কিন্তু তিনি কী জানেন তাহলে? তাহলে একজন মহিলা যিনি পড়াবেন ক্লাসে, তিনি কি এতই কম জানবেন? এতটা কম জানবেন? তা কী করে সম্ভব হয়? তার বাড়িতে ওই একটা বই থাকা দরকার তো, ক্লাস 1 এর বা 2 এর। আমার কাছে সেই বই থাকে যে বই আমি পড়াই। আমি এখনও বই রাখি, ক্লাস 9-10 এর বই আমার ঘরে। যেই না থাকে নতুন সংস্করণ বেরোয়, ছেলেকে বলি যে একটা এনে দে আমার জন্যে, তোর স্কুল থেকে নিয়ে আয়। অথবা শঙ্করবাবুর কাছে যেয়ে বলতেছি যে আমাকে একটা বই দেন এই ক্লাসের, এই বইটা দেন। তো এই ধরনের শিক্ষকদের জন্য, সেই জন্যই আমার কাছে কোনো মেসেজ নাই, আমি তেমন বন্ধু শিক্ষক পাইনি। আমার সঙ্গে কেউ কেউ যোগাযোগ করে বা করতেছে, বা আমি করি। যেমন আমার এক ছাত্র ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার কামরুল হাসান, হ্যাঁ, সে আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে সব কিছু কম বেশি জানাই। যদিও আমি এই অবস্থাটা তাকে জানাইনি, এটা প্রদীপকেও জানাইনি, এটা বিজয় জানছে শুধুমাত্র। তার মানে বিজয় তখন দুবাই থেকে এসে আমার এখানে দেখে গেছে, প্লাস টাকাও দিয়ে গেছে। এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন আমি হাঁটতে একটু পারি লাঠিপথ দিয়ে কোনো রকম, কিন্তু আমার হাতটা এবং পাটা, ডান পা ডান হাত ডান পা ডান নেই বললেই চলে, অবশ্য। অবশ। এবং এটা আমার কোনো কথা শোনে না বা কাজ করতে পারে না। আমি মুট করতে কোনো রকম পারি তো খুলতে পারি না, আবার খুলতে পারি তো মুট করতে পারি না, এরকমের অবস্থা। বাম দিক ঠিক আছে, ডান দিকটা আমার এই অবস্থা। এতদিন ব্যায়াম ট্যাম করে টোরে এতটুকু আসছে। তারা বলে যে ইনশাআল্লাহ হয়ে যাবে, ধীরে ধীরে সময় লাগবে। এই হ্যাঁ, মেডিসিন চলে। এই যেমন প্রদীপ অক্ষরে অক্ষরে পালন করতো আমার কথা। এখন যদি আপনি মেসেজটা দেন, এটা আর কি রেকর্ডেড থাকলো। হ্যাঁ, তো বলছি, তো সে আমার কথা পালন করতে, ইভেন কোনো এক টাইমে এমবিবিএস পরীক্ষা দেওয়ার পূর্বক্ষণে সে আমাকে লিখছিল, স্যার আমার সর্বনাশ হয়ে গেছে, আমি তো পাস করতে পারবো না। বলি কেন, কী ব্যাপার? তো তাতে বললো যে আমি পড়াশোনা করতে পারিনি মাঝখানে, আমি শুধু পেন ফ্রেন্ডশিপে ব্যস্ত ছিলাম, ইউরোপিয়ান লেডিদের সাথে আমার পেন ফ্রেন্ডশিপ। আমি তা কেন করেছো তুমি? বলেছো তো স্যার ভুল করেছি, কী করি? আমি বলি ভুল যদি করো তো এখনই তুমি বন্ধ করো, এখনই সব বন্ধ করো, বন্ধ করে বই নিয়ে বসে যাও। এমবিবিএস পরীক্ষা দিল, পার হয়ে গেল, সে ভালো রেজাল্ট করে গেল। কিন্তু ভালো রেজাল্ট করে সে আমাকে চিঠি লিখে জানালো যে স্যার আমি রেজাল্ট করেছি ভালো, সব কিছুই ভালো হয়েছে, তবে আপনার কথা আমি মেনে চলেছি, আপনার কথার বাইরে যায়নি, যা বলেছেন তাই করেছি। তার পুরো নামটা? প্রদীপ কুমার মহন্ত। কত ব্যাচে? এটা এই স্কুলের না, ও স্কুলের, আমার গ্রামের স্কুল। এবং সে মাত্র 2 বছর এখানে শিখল, 7 বছর সে চলে যায় ভারতে। ওদের বাড়িতে প্রায়ই ডাকাত পড়তো। ওদের বাড়ি ছিল বীরের পাশে। তো সাইডে যে বিলটা, সেই বিলটা যখন জলে ভরে যেত বর্ষাকালে, তখন এই নৌপথে এসে, নৌকা হয়ে এসে ওদের বাড়িতে ডাকাতি করে ওদের সর্বশান্ত করে দিয়ে যেত। ওর বাপ ছিল একজন ব্যবসায়ী। তো এইভাবে নিগৃহীত হয়ে ওরা এখান থেকে চলে যায়। তা চলে যাওয়ার সময় ও এইটুকু বলে দিয়েছিলাম যে আমার কাছে ইংরেজিতে চিঠি লিখবি, বাংলা চিঠি নেবো না, ইংরেজিতে লিখবি, আর যতটা না পারিস, যা কিছু না পারবি সব দিয়ে পাঠাবি। ও সেইভাবে দিয়ে পাঠাতো। আজও মনে হয় আমার ঘরে আছে ওর চিঠি। প্রতিটা পরীক্ষার ফল জানাতো, প্রত্যেক পরীক্ষার রেজাল্ট আমাকে জানাতো। তারপরে ডাক্তার হয়ে এখানে এসে গেছে, এই বাড়িতে এসে গেছে 2 বার, বোধ হয় 2 বার 3 বার এসেছে।
আমার এই পাবলার বাড়িতেও সে গত কয়েক বছর আগে এসে একটা আই ক্যাম্প করে গেছে, এবং ওই আই ক্যাম্পে এনামুল হক সাহেব খুলনায় আমাদের এই গাজী মেডিকেলের এনামুল হক সাহেব, উনি নিজে খরচ টরচ সব করে ওইখানে ওই গ্রামের বাড়িতেই সেখানে মানে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল পাবনায়। এখন আমার বাড়ির ঠিকানা যদি এইটাই বলো তাহলে ND 25 হাউজিং এস্টেট, কালিশপুর, খুলনা। এটাই আমি থাকি, এটাই আমার বাড়ি। পাবনায় ওটাও আমার আছে এখনও, তার কারণ আমি ওখান থেকে ওই 5.5 জমি মসজিদে দিয়েছি, বাকি 10.5 শতক জমি আমার আছে, যদিও সে জমির ভিতরে কিছু কিন্তু আছে, আমি ওখানদের হিন্দুদের সাথে কলহ করে পারিনি, তারা মানে আন্ডি পজিশন নিয়ে আসে আমার জমিতে, কিছুটা ঠেলে খাওয়া অভ্যাসের যাজ্ঞে সে কথা বলে আর সেইভাবেই চলতেছে সেখানে। তো এই দুটো জমিই আমার আছে, আর কোনো নেই বলতে বাড়িতে জমি জমা নেই একরকমের। তবে আছি ভালো, আল্লাহর রহমতে সব কিছুতে ভালো আছি। আমার ছেলে মেয়েরা সবাই ভালো স্থানে আছে, এই আর কি। দোয়া চাই যে সবার কাছে চাই, তবে আমি বেশি করে দোয়া চাই আমার ছাত্রছাত্রীদের কাছে, তাদের গার্জিয়ান যারা আছে তাদের কাছে, যারা আমাকে চিনত, আর পৃথিবীর সব লোকের কাছেই আমি দোয়া চাই যে তারা যেন আমার জন্য দোয়া করে, আমি বাকি জীবন যেন সুস্থতার ভিতর দিয়ে কাটাতে পারি। দর্শক, এত সময় শুনলাম মাবুদ স্যারের আত্মজীবনী। পরবর্তী সময়ে আবারও দেখা হবে অন্য কোনো শিক্ষক অথবা শিক্ষিকার আত্মজীবনী নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।